সব হিন্দুদের জায়গা, ম্যাক্সিমাম হিন্দুদের জায়গা, তাই না? এইটা আপনারা তদন্ত করে দেখেন, রাজবাড়ী শহরের ম্যাক্সিমাম রাজার সাথে সব হিন্দুদের। তিনি খুব স্পষ্ট করে উল্লেখ করেছেন রাজবাড়ির সকল জমি হিন্দু রাজাদের সূত্রে হিন্দুরা মালিক ছিল। আসলে হিন্দু রাজাদের সূত্রে কি হিন্দুরা কখনো মালিক হতে পারে? একজন ব্যক্তির সূত্রে কি সকল হিন্দু মালিক হতে পারে? এটা কি সম্ভব? এটা আসলেই বাস্তবতা বিরুদ্ধ একটা বিষয়। এটা আসলেই কখনো সম্ভব নয়। একজন মালিকানার পরিবর্তে পুরা এলাকার মানুষ মালিক হবে, তাই ওই একজন ব্যক্তির সূত্রে এটা কখনোই হতে পারে না। এটা কখনো হয় না, এটা বাস্তবসম্মতও নয়। তো তার এই কথাটাই ভুল যে হিন্দু রাজার সূত্রে হিন্দুরা জমির মালিক, কথাটাই আসলে ভুল। কারণ হিন্দু রাজার সূত্রে জমির মালিক কে হবে? জমির মালিক হবে হচ্ছে হিন্দু যে রাজা ছিলেন সেই রাজার বংশধররা মালিক হবে। সকল হিন্দুরা মালিক হবে না, এটা কখনো আসলে সম্ভবও নয়। এখন আসি, হিন্দু রাজা যিনি ছিলেন তিনি কিভাবে মালিক হলেন সেটা আমাদের আসলে জানা দরকার। হিন্দু রাজা যেভাবে মালিক হলেন সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই অঞ্চলে দেওয়ানি লাভ করে, মীর কাসিমের পরাজয়ের পরে অর্থাৎ বক্সার যুদ্ধের পরে যখন তারা এই অঞ্চলে দেওয়ানি লাভ করলো মুঘলদের কাছ থেকে, সে সময় তারা একটা ভূমি বন্টন পদ্ধতি তৈরি করেন। সেটার মাধ্যমে অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত, আমরা যেটা জানি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে এই জমির মালিকানা আসলে জমির মালিক কৃষকদের কাছ থেকে নিয়ে সরাসরি মধ্যস্বত্বভোগী হিন্দু ব্যবসায়ী শ্রেণীর হাতে এই জমির মালিকানা তুলে দেয়। কিসের মাধ্যমে তুলে দেয়? কুখ্যাত সূর্যাস্ত আইনের মাধ্যমে। এখন যারা সূর্যাস্ত আইন সম্পর্কে জানেন না তাদেরকে আমি সংক্ষেপে একটু বলে দিই। মানে ভূমির কর নির্ধারণ করা হয় হঠাৎ করেই এবং বলা হয় যে সূর্যাস্তের পূর্বেই এই জমির কর যদি তুমি পরিশোধ করতে না পারো তাহলে সেই জমির মালিকানা চলে যাবে কার অধীনে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই জমি হিন্দু মধ্যস্বত্বভোগী যে ব্যবসায়ী শ্রেণী ছিল সেই ব্যবসায়ী শ্রেণীর নিকট সেই জমিগুলো খুবই অল্প দামে জমির মালিকানা অর্থাৎ জমিদারিত্ব বিক্রি করে। ঠিক আছে, তো আমরা বিষয়টা খুব সহজে বুঝতে পারলাম যে এই সূর্যাস্ত আইনের মাধ্যমে হিন্দু মধ্যস্বত্বভোগী জমিদারদের হাতে এই জমির মালিকানাগুলো কৃষকদের কাছ থেকে নিয়ে জমির মালিকানা দেওয়া হয় হিন্দু মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে। তো এই যে কৃষকদের কাছ থেকে জমির মালিকানা নেওয়া হলো, এই কৃষক কারা? এই কৃষক হচ্ছে এই অঞ্চলে বসবাসকারী মুসলমান, হিন্দু, বৌদ্ধ তৎকালীন যে সকল কৃষকরা ছিলেন তারা, অর্থাৎ তাদের মালিকানাধীন জমি দেওয়া হচ্ছে হিন্দু ব্যবসায়ীদের কাছে, যারা মোটামুটি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থ সম্পদ পেয়েছেন। এই জমির মালিকানা পাওয়ার পরে অর্থাৎ জমিদারিত্ব পাওয়ার পরে তারা একই সাথে অর্থ, জমি, পাশাপাশি সেনাবাহিনীরও মালিক হওয়ার দরুন তারা এই অঞ্চলগুলো শাসন করতে শুরু করেন এবং যেই ব্যক্তি জমির মালিক পূর্বে ছিল সেই ব্যক্তিকে এই জমি বর্গা চাষি হিসেবে তাদেরকে নিয়োগ দিল। অর্থাৎ যারা আগে জমির মালিক ছিল তাদেরকেই বর্গা চাষি বানিয়ে দেওয়া হলো একটা কুখ্যাত আইনের মাধ্যমে। তারপরে যেটা হলো যে তখন তারা এই জমির মালিকানাগুলো পরবর্তীতে যখন ব্রিটিশ সরকার ভূমি জরিপ করা শুরু করে সে সময় এই জমির মালিকানা সেই জমি জরিপের অধীনে তারা এই রাজা অর্থাৎ জমিদার শ্রেণী যারা ছিল সেই জমিদাররা এই জমির মালিকানা হিসেবে নিজের নাম সেই ভূমি জরিপে অন্তর্ভুক্ত করে দেয়। এতে যেটা হয়েছে, এতে কৃষকরা যে ভূমির মালিক ছিল সেটা সম্পূর্ণভাবে কৃষকরা যে জমির এটা ব্যাহত হয়ে গেল, যে তারা আর কখনোই মালিক হতে পারলো না, হয়ে গেল কে? জমিদার। এখন আসি যে এই অঞ্চলে ভূমি ব্যবস্থা আসলে কেমন ছিল। খুব সংক্ষেপে দু একটা কথা বলি। যে আমি প্রথমেই বলেছি যে এই অঞ্চলের জমির মালিকানা আসলে কৃষকদের অধীনেই হতো, কৃষকরাই জমির মালিক হতো।
পাশাপাশি এই অঞ্চলে ভূমি ব্যবস্থার আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে লাখারাজ সম্পত্তি। এই লাখারাজ সম্পত্তির পরিমাণটা কত? বাংলা, বিহার, উড়িষ্যা, বিশেষ করে এই বাংলা অঞ্চলে এই জমির মালিকানা ছিল আসলে মুসলমানদের অধীনেই। সেটাকে আমরা এখন যেটা ওয়াকফ সম্পত্তি বলি, ওয়াকফ সম্পত্তির সেই সময়কার ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় 1/4 ছিল এবং সেটা করমুক্ত ছিল। এই ওয়াকফ সম্পত্তি দিয়ে কী হতো? এই ওয়াকফ সম্পত্তি দিয়ে হচ্ছে মুসাফিরখানা হতো, হাসপাতাল হতো, শিক্ষা প্রতিষ্ঠান হতো, কবরস্থান হতো, আরও অন্যান্য ধরনের সামাজিক কাজকর্ম করা হতো সামাজিক কল্যাণের জন্য। এই ওয়াকফ সম্পত্তির ফসল এবং অর্থ ব্যয় করা হতো। সেই সম্পত্তিগুলোও কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত করার ফলে এই বাজেয়াপ্ত সম্পত্তি ওই যে হিন্দু মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী শ্রেণী যারা জমিদার হতে যাচ্ছে বা হচ্ছে, এদের নিকট খুব স্বল্প দামে বিক্রি করে এই মালিকানাগুলো হস্তান্তর করা হয়, অর্থাৎ ওয়াকফ সম্পত্তিগুলো হিন্দু জমিদারদের হাতে তুলে দেওয়া হয়। ফলে যেটা হয়েছে যে এই অঞ্চলের বিশাল সংখ্যক মানুষ ভূমিহীন হয়ে পড়ে এবং খুব অল্প সংখ্যক মানুষ যারা হিন্দু কমিউনিটির মধ্যে যারা অর্থ সম্পদশালী ছিলেন, এবং অর্থ সম্পদশালীদের মধ্যেও খুব অল্প সংখ্যক ব্যক্তি যারা এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতেন ব্রিটিশদের সাথে বা বিভিন্ন সময় মধ্যস্বত্বভোগী বা ব্রিটিশদের মধ্যে ট্রান্সলেটর হিসেবে কাজ করতেন, এদেরকে জমিদারিত্ব দিয়ে দেওয়া হলো। হঠাৎ জমিদারিত্ব পেয়ে তারা এই অঞ্চলের মানুষের উপর প্রভুত্ব করা শুরু করলো। কারণ তাদের হাতে আছে সেনাবাহিনী, তাদের হাতে আছে জমি, তাদের হাতে আছে অর্থ সম্পত্তি, পাশাপাশি ব্রিটিশ শক্তি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের মাধ্যমে এই অঞ্চলের মানুষের কাছ থেকে অতিরিক্ত কর আদায় করত। এছাড়াও ব্রিটিশদের ধার্যকৃত কর ছাড়াও এই অঞ্চলের মানুষের উপরে এই জমিদার শ্রেণী আরও অতিরিক্ত কর নির্ধারণ করত। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে ধুলট কর। ধুলট কর কি? যে আপনি একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, এই যে ধুলা উঠছে সেই ধুলার উপরেও তাদেরকে ট্যাক্স দিতে হইতো, কর দিতে হইতো। এমন একটা অমানবিক একটা অবস্থা তৈরি হয়েছিল। এছাড়াও আরও অনেক ধরনের ট্যাক্স ছিল, নারীদের উপরে আরও অনেক আপত্তিকর ট্যাক্স নির্ধারণ করা হয়েছিল এই অঞ্চলের মানুষের উপরে। এখন আমরা আসলে যেভাবে মোটামুটি বুঝতে পারলাম যে যেভাবে আসলে আমাদের জমি অর্থাৎ কৃষকদের জমি কুক্ষিগত করে কিছু হিন্দু মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদেরকে দিয়ে দেওয়া হলো, এবং এইটা রদ হয়েছে 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে, অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে এই অঞ্চল স্বাধীনতা লাভ করার পরে পূর্ববঙ্গীয় ভূমি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পরে এই চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল হয়ে যায় এবং কৃষকরা তাদের জমির মালিকানা ফিরে পায়। তো কৃষকরা যখন তাদের জমির মালিকানা ফিরে পেয়েছে, তো সেক্ষেত্রে কে কখন মালিক হয়েছে, কে কখন মালিক হবে, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে জমির মালিক তারা হয়েছিল সেই জমির মালিকানাই তো বাতিল হয়ে যাওয়ার কথা। তাহলে তারা নতুন করে কিভাবে এটা বলে যে আসলে এটা হিন্দুদের জমি? এটা আসলে একটা সংখ্যালঘু কার্ড খেলার জন্য বা একটা হিন্দু সুপ্রিমেসি দেখানোর জন্য এটা চেষ্টা করা হচ্ছে। মূলত এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ক্ষতিগ্রস্ত তো হিন্দু প্রজাশ্রেণীও হয়েছে। তৎকালীন যে হিন্দু যারা ছিলেন তারাও তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ তাদের জমির মালিকানা নাই, তারা নিজেরাও বর্গা চাষী। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে হিন্দুর জমি বলতে আসলে যেটা বোঝানো হয় এটা মূলত হিন্দুর জমি না, এটা হচ্ছে হিন্দু মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীর যে জমি, যে জমিদারিত্ব পেয়েছিল এটা তার জমি হিসেবে লিপিবদ্ধ হয়েছে ব্রিটিশ ভূমি জরিপের মাধ্যমে। এতে হিন্দুদের কোনো লাভ হয় নাই এবং হিন্দু মুসলমান কারোই লাভ হয় নাই। লাভ হয়েছে তাদের, যারা ওই জমিদারদের নাতিপুতি বা আত্মীয় স্বজন এরা লাভবান হয়েছে। সামগ্রিকভাবে হিন্দুরা লাভবান হয়নি। তো সেক্ষেত্রে এখানে এভাবে বলা কখনোই উচিত হয়নি যে এটা আসলে হিন্দুর জমি। মূলত এটা আসলে একটা সফট কর্নার তৈরি করার জন্য, মানুষকে বোঝানোর জন্য যে এটা আসলে হিন্দুর জমি, তোমরা আমাদেরকে রক্ষা করো, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছে। কিন্তু এটা আসলে হিন্দুদেরকে বিভ্রান্ত করার একটা নামান্তর আমার কাছে মনে হয়। আর আরেকটা বিষয়, অনেকে বলতে পারেন যে ভাই এই মুসলিম শাসনের আগে অর্থাৎ লাখারাজ সম্পত্তি যেগুলো হিন্দুদের মুষ্টিমেয় কিছু হিন্দু জমিদারদের অধীনে মালিকানা দিয়ে দেওয়া হয়েছিল,
যে তাদের আগে তো হিন্দুরা এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ ছিল না। আসলে এইভাবে বলাটা উচিত না। কেন উচিত না আমি বলি। আসলে এই অঞ্চলে হিন্দুরা আসলে পুরাতন কোনো একদম প্রাচীন কোনো না, মানে একদম গোড়ার ভিত্তি ভূমিপুত্র হিন্দুরা এই অঞ্চলে ভূমিপুত্র না, বা এই অঞ্চলে মুসলমানরাও ভূমিপুত্র না, এই অঞ্চলে বৌদ্ধরাও ভূমিপুত্র না। হ্যাঁ, বৌদ্ধ এই অঞ্চলের ধর্ম কোনো সন্দেহ নাই, তবে ভূমিপুত্র বলতে আসলে যে জিনিসটা বোঝানো হয়, এই অঞ্চলে ভূমিপুত্র হচ্ছে দ্রাবিড় এবং অস্ট্রিক জাতি, এরা কেউই হিন্দু ছিল না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা আসলে এই ভূমি তো আসলে দ্রাবিড় অস্ট্রিক জাতির ভূমি, এটা তো আসলে হিন্দু বা আর্য এদের কারোই ভূমি না। আর্যরা মূলত এই অঞ্চলে এসে দ্রাবিড় এবং অস্ট্রিকদেরকে অসুর হিসেবে চিহ্নিত করেছে। ঠিক আছে, অসুর বলেছে। যদি আপনারা পৌরাণিক কাব্যগ্রন্থ বা বইপত্রগুলো একটু ঘাটেন, দেখবেন অসুর বলতে একটা শ্রেণী আলাদা করা হয়েছে। এই অসুর শ্রেণী কারা? এই অসুর শ্রেণী হচ্ছে এই অঞ্চলে যারা বসবাস করতো, আর্যরা তাদেরকে অসুর বলেছে। ঠিক আছে, এই মানুষদেরকে তারা অসুর হিসেবে সাব্যস্ত করে এদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাদের উপরে গণহত্যা চাপিয়ে দিয়েছে। এখন এটা যদি কেউ এখন এভাবে দাবি করে এটা হিন্দুর জমি, তাহলে তো এই যুক্তিতেই আসতে পারে যে এটা তো আসলে হিন্দুদের জমিও না, এটা তো আসলে অস্ট্রিকদের জমি। ঠিক আছে, তো সুতরাং এইভাবে আসলে বলা উচিত না। কারণ হচ্ছে এই অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্য, বিভিন্ন রাজা, বিভিন্ন ধর্ম মতের মানুষ শাসন করেছে। তো সেক্ষেত্রে মালিকানারও ঠিক ওইভাবেই পরিবর্তন হয়েছে। এখন যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশি ভূমি জরিপ অনুযায়ী, ভূমি আইন অনুযায়ী দাবি করতে হবে এটা কার জমি, এটা কার জমি, এটা কার জমি। আমি কখনো এটা দাবি করব না। আমার মালিকানাধীন জমি হইলে আমি বলবো না তো ভাই এটা তো 1000 বছর আগে মুসলমানদের জমি ছিল। এইভাবে দাবি করা তো অমূলক। এটা হচ্ছে সিম্পেথি গেইন করার জন্য। যদি কেউ এটা করে তাহলে তো সেটা সিম্পেথি গেইন করার জন্য করবে। এই হিন্দু ব্যক্তিটি ঠিক একই কাজই করেছে। সে কি করেছে, যে নিজের জমি উনি পেতেই পারেন, উনি ওনার জমি দখল করবেন, এটি স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু উনি এভাবে কখনোই বলতে পারেন না যে হিন্দুদের জমি। উনি যদি ওই জমি দখল করে তাহলে হিন্দুদের কী লাভ ভাই? কোনো লাভ আছে? উনি ওনার পৈতৃক সম্পত্তি উনি ভোগ দখল করবে। হিন্দুরা কি ওইখানে ঢালোভাবে ওনার জমি ভোগ দখল করতে পারবে না। উনি কি কখনো করতে দিবে? কখনোই করতে দিবে না। তা বিষয়টা হলো এরকম যে এটা আসলে অমূলক একটা কথা, বিভ্রান্ত করার একটা কথা। এবং ওই যে হিন্দু সুপ্রিমেসি একটা গোষ্ঠী তৈরি হয়েছে, যে যারা নিজেদেরকে খুব মাইটি হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে। কারণ ভারতে, ইন্ডিয়াতে এখন হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায়, তাদেরকে এখন একটা সুপ্রিমেসি দেখাতে হবে। ঠিক আছে, এসব করে আসলে বাংলাদেশে কোনো লাভ নাই। এসব বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ আসলে এগুলা সহ্যও করতে পারে না, নিতেও পারে না। তো সেক্ষেত্রে এগুলো আসলে বলা উচিত না। সবারই মিলমিশ করে থাকা উচিত, মিলেমিশে থাকা উচিত। আর ইতিহাসের বিচারে সবাইকেই আসলে থাকতে হয়। সবারই ইতিহাস জানা উচিত। ইতিহাস জানা সবারই গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদের উচিত যে বর্তমান যেভাবে আইন অনুযায়ী যেভাবে চলছে এভাবে চলা, এবং পাশাপাশি ইতিহাসটা জানা, এবং অমূলক দাবি না করা। কোনো কিছুকেই অমূলক দাবি করা উচিত না। যেমন আমি যদি এখন দাবি করি বাংলাদেশের তো প্রায় 4 ভাগের 1 ভাগ লাখেরাজ সম্পত্তি ছিল। লাখারাজ সম্পত্তি হলে কি, সাধারণত লাখারাজ সম্পত্তি হলে জমির মালিকানা মুসলমানদেরই, ওয়াকফ সম্পত্তি। তো লাখারাজ সম্পত্তি যদি থাকে তাহলে সেই জমির মালিকানা মুসলমানদের। এখন আমি কি এখানে ধরে বলবো যে ভাই এগুলো মুসলমানদের ছিল, বা ওই কোনো শ্মশান ঘাটের গিয়ে বলবো যে ভাই এটা মুসলমানদের জায়গা, লাখারাজ সম্পত্তি ছিল, এই যে দেখেন কাগজপত্র, একটা ভুয়া কাগজপত্র বানিয়ে নিলাম, হয়ে গেল না? এটা আসলে কখনোই উচিত না, কোনোভাবেই এটা সম্ভব না, এটা করাই উচিত না। এটা মানবতা বিরোধী কাজ। যে আমি মানুষের জায়গা জমি আমি কেন নিজের হিসেবে দাবি করে সেই কাজগুলো সিম্পিতি গেইন করার জন্য করবো? এটা কখনোই উচিত না। এটা কোনোভাবেই হওয়া উচিত না। যার মালিকানায় সেটাই থাকুক। যদি কেউ এটার মালিকানা লাভ করে সে দখল করুক, কোনো সমস্যা নাই। কিন্তু এর মানে এই না যে আপনি সিম্পেথি গেইন করার জন্য আপনি এর জমি, ওর জমি, তার জমি এভাবে দাবি করবেন। এটা কখনোই উচিত না। আর এটা কোনোভাবেই উচিত না যে একটা কবরস্থান, তার দেওয়াল আপনি ভেঙে দিয়ে নিজের ক্ষমতা জাহির করছেন। এটা কখনোই উচিত না। এটা মানে এই ধরনের ক্ষমতা দেখানো কখনোই শোভনীয় নয়। এটা আসলে একজন মুসলিমও যদি কোনো শ্মশান দখল এভাবে করতে চায়, বা তার মালিকানার মধ্যে যদি শ্মশান চলে আসে, সে শ্মশানের জায়গা ভেঙে দিবে, এটাও কখনো উচিত না। এটা কখনোই উচিত না। ইনি যে কাজটা করেছেন, ইনি হচ্ছে ক্ষমতা জাহির করতে গেছেন। এটা আসলে সাম্প্রদায়িক একটা বিদ্বেষ তৈরি করে, নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করে, এবং একটা দাঙ্গার পরিস্থিতিও তৈরি করে।
এটা যেহেতু 212 বছরের পুরনো একটা কবরস্থান, তো শুনলাম যে ওনারা নাকি এটা সংস্কার করেছেন এবং ক্ষমাও চেয়েছেন। এটা ভালো ভালো, তবে এই ধরনের কাজ কখনোই উচিত না, এটা কখনোই মানবতার সাথে যায় না, এটা শোভনীয় নয়। তো আমাদের আসলে উচিত যে সব কিছু একটু সিস্টেমেটিক ওয়েতে করা, যেন সবাই একটু ভালো থাকে, কারোর প্রতি বিদ্বেষ তৈরি না হয়, এবং অমূলক দাবি না করা, এমন কোনো কিছু অমূলক দাবি না করা যেটার দ্বারা আসলে মানুষ বায়াসড হয়, মানুষ ক্ষিপ্ত হয়, যেটার দ্বারা আসলে মানুষ সিম্পেথি গেইন, সে হয়তো সিম্পেথি গেইন করবে কিন্তু মানুষ আসলে বিভ্রান্ত হয়। এটা আসলে কখনোই উচিত না, মানুষকে বিভ্রান্ত করা উচিত না।